আসসালামু আলাইকুম ক্লাস 10 আগের ক্লাসে আমরা বর্জ্য ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম। আজকে আমাদের গুগল মিট থেকে লাইভ ক্লাস করার কথা ছিল, কিন্তু আমি যেহেতু বাড়িতে নেই, আমি বাড়িতে থাকতে পারছি না, সেই জন্য এখন আমি ইউটিউবেই ভিডিওটা করে ইউটিউবে দিয়ে তোমাদেরকে শেয়ার করছি। তোমরা ইউটিউব থেকে দেখে নাও। নেক্সট ক্লাসগুলো আমি ইনশাল্লাহ তোমাদের সঙ্গে লাইভ ক্লাস করব, ঠিক আছে? আজকে আমি বাড়িতে থাকতে পারছি না বলে তোমাদের সঙ্গে লাইভ ক্লাস করতে পারছি না, আর যার জন্য আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি। তো নেক্সট ক্লাসগুলো আমরা গুগল মিট থেকে লাইভ ক্লাস করব। তো তোমরা সবাই গুগল মিট ডাউনলোড করে রাখবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি তাহলে বর্জ্য ব্যবস্থাপনা। এটা আগের ক্লাসে শুরু করেছিলাম, এবং বর্জ্যের প্রকারভেদ, বিভিন্ন ধরনের বর্জ্য, যেমন কঠিন বর্জ্য, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, তারপর এদের উদাহরণ বিষাক্ত বর্জ্য, এগুলো আমরা বলেছিলাম। তারপর বর্জ্যের উৎস, মানে কোন কোন জায়গা থেকে বর্জ্য তৈরি হচ্ছে সেগুলো আমরা বলেছিলাম, তাই তো? এখন আমরা বর্জ্যের পরিবেশের ওপর বর্জ্যের কি প্রভাব পড়ে সেটা নিয়ে একটু বলবো, ইফেক্ট অফ ওয়েস্ট অন এনভায়রনমেন্ট। তো শুরু করি তাহলে। দেখো, এই যে বর্জ্য তৈরি হচ্ছে, এই যে জঞ্জাল তৈরি হচ্ছে, এগুলো আমাদের পরিবেশের ওপর, আমাদের স্বাস্থ্যের ওপর অনেক কুপ্রভাব ফেলে, তাই তো? তো সেগুলি আমরা একটু জানবো যে কোন কোন ক্ষেত্রে কি কি প্রভাব বিস্তার করে এই বর্জ্য পদার্থ। প্রথমে দেখো আমি লিখেছি স্বাস্থ্য। দেখো, হাসপাতাল এবং এছাড়াও অন্যান্য যে চিকিৎসা কেন্দ্র, এবং হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ছাড়াও বিভিন্ন ধরনের উৎস থেকে যে বর্জ্যগুলি নির্গত হয়, আর সেই বর্জ্যগুলো বিভিন্ন ধরনের রোগ ছড়ায়, তাই তো? কি কি রোগ ছড়ায়? দেখো, আমরা অনেকেই জানি যে এই বর্জ্যের দ্বারা বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে, যেমন কৃমির প্রকোপ হয়, তারপর ফুসফুসের রোগ হয় এই বর্জ্যের দ্বারাই, তারপর টিটেনাস, পেপটিক আলসার, হেপাটাইটিস, পেটের বিভিন্ন ধরনের রোগ যেমন আমাশয়, জন্ডিস, এই ধরনের রোগগুলো এই বর্জ্যের জন্য হয়ে থাকে। তারপর বিভিন্ন ধরনের চর্মরোগ হয়ে থাকে, আমাদের চোখের প্রদাহ, মানে চোখে ঘা, টাইফয়েড, ব্রঙ্কাইটিস, তারপর ফ্লুরোসিস, এইসব রোগগুলো হয়ে থাকে। এছাড়াও ডিএনএর পরিবর্তন, তারপর মানুষের রক্তচাপ বৃদ্ধি পেয়ে যাওয়া, এইসব রোগগুলো হয় মানুষের ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে দেখো, ক্লোরোসিস, তারপর নেক্রোসিস, এই রোগগুলো হয়। উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, বৃদ্ধি হয় না। তারপরে দেখো, উদ্ভিদের উৎপাদনশীলতা কমে যায়, উৎপাদনের হার কমে যায়। তো এইসব প্রভাব পড়ে স্বাস্থ্যের উপর। এরপরে দেখো আমি লিখেছি জল। দেখো, বর্তমানে বর্জ্যের পরিমাণ এত বেশি বেড়ে গেছে, এই যে বিভিন্ন ধরনের প্লাস্টিক, কাগজ, তারপর ফলের খোসা, তারপর বিভিন্ন ধরনের বোতল, তারপর এই যে কুরকুরে, চিপসের প্যাকেট, এগুলো আমরা কি করি, যেখানে খাই সেখানে ফেলে দিই। নদীর জলে সেগুলো ভাসতে থাকে, সমুদ্রের জলেও এগুলো অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে, হ্রদের জলেও নষ্ট হয়ে যায়, তাই তো? তো এর ফলে কি হয়, বর্তমানে যেহেতু প্রচুর বর্জ্যের পরিমাণ প্রচুর বেড়ে গেছে, তো সেই জন্যই পৃথিবীর মহাসাগর, সাগর, হ্রদ, নদী, এইসব বিভিন্ন স্থানে বর্জ্যও অনেক বেড়ে গেছে, জঞ্জালও অনেক বেড়ে গেছে। তার ফলে জলও দূষিত হচ্ছে, সমুদ্র, নদী, হ্রদের জল দূষিত হচ্ছে, এবং সেই যে জলজ প্রাণীরা মৃত্যুবরণ করছে, জলজ প্রাণী মারা যাচ্ছে, তাদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, তাদের বংশবৃদ্ধি হতে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই তো? এর ফলে তারপর জলে যেসব বিভিন্ন ধরনের শৈবাল বসবাস করে, সেই শৈবালটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর জলজ যে বাস্তুতন্ত্রটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে এই বর্জ্যের জন্য, ঠিক আছে? তারপর দেখো, আমরা প্লাস্টিকের ব্যবহার অনেক বেশি করি, প্লাস্টিকের ব্যবহার অনেক বেড়ে গেছে। তো এর ফলে কি হয়, যে আমাদের শহরাঞ্চলে বা গ্রামে যে বড় বড় হাই ড্রেনগুলো, সেগুলো প্লাস্টিক সঞ্চয় হয়ে হয়ে ভরাট হয়ে যায়, মানে হাই ড্রেনগুলোর মুখগুলো বুজে যায়। তো এভাবে কি হয়, হাই ড্রেনগুলো যখন বুজে যায়, তো তখন পয় প্রণালী ব্যাহত হয়, মানে শহরাঞ্চলে নির্গমন ব্যবস্থাটা ব্যাহত হয়। আর এর ফলে কি হয়, এর ফলে
ওই যে নর্দমার দূষিত জল সেগুলো মানুষ এবং অন্যান্য প্রাণীদের দেহে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। তো এটা হলো জল, জলের ওপর মানে বর্জ্যের কি প্রভাব। এরপর দেখো আমি লিখেছি বায়ু। দেখো বায়ু মানে বর্জ্য বায়ুকে কিভাবে দূষিত করে। দেখো বর্তমানে কলকারখানার পরিমাণ অনেক বেড়ে গেছে, তারপর যানবাহনের পরিমাণ অনেক বেড়ে গেছে, আর এই কলকারখানা থেকে যানবাহন থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস বায়ুতে এসে মিশছে, আর তার ফলে বায়ু দূষিত হচ্ছে, তাই তো। আর বায়ু দূষণের ফলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, তারপর বিভিন্ন ধরনের উদ্ভিদের কি বলবো উৎপাদনশীলতা শক্তি কমে যাচ্ছে। আর এই বায়ু যেহেতু দূষিত হচ্ছে তার ফলে মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে, মানুষের দেহ মনের অস্বস্তি বাড়িয়ে তোলে। এই বায়ুটা যদি দূষিত হয়ে যায় তাহলে মানুষের দেহ এবং মনের অস্বস্তি বাড়িয়ে তোলে, মানুষের কি বলবো সৌন্দর্য নষ্ট করে দেয় বায়ু দূষিত হলে। তারপর এই দূষিত বায়ু মানুষের জীবন বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায়, ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, তাই তো। তারপর দেখো এই বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, যার ফলে কি হয় স্টোন ক্যান্সার হয়। অ্যাসিড বৃষ্টির ফলে স্টোন ক্যান্সার হয়, এবং এই স্টোন ক্যান্সার এই যে তাজমহলে দেখা দিচ্ছে, তাজমহলের পাথর নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো। এগুলো হচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি যে এই বর্জ্যের জন্য বায়ু বিভিন্ন দিক থেকে দূষিত হচ্ছে, এবং এই বায়ু দূষণের ফলে উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষয়ক্ষতি হচ্ছে, তাই তো। মানে প্রাকৃতিক পরিবেশে একটা বিপর্যয় ডেকে আনছে। এরপর দেখো মৃত্তিকা, মাটি কিভাবে দূষিত হচ্ছে। আমরা দেখো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, কীটনাশক এসব ব্যবহার করি জমিতে, তাই তো। যখন আমরা কৃষিকাজ মানে কৃষকরা যখন কৃষিকাজ করে তখন তার ফলন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক সার, কীটনাশক পদার্থ এসব ব্যবহার করে। তো সেই যে রাসায়নিক সার, কীটনাশক পদার্থ এগুলো তো বর্জ্য, তাই তো। আর এই বর্জ্যগুলো মাটিতে মিশে মাটিকে দূষিত করে, মাটির গুণমান নষ্ট হয়ে যায়, মাটির উৎপাদন ক্ষমতাও কম হয়ে যায়। তারপর দেখো কলকারখানা, মোটর গাড়ি থেকে যে দূষিত পদার্থ নির্গত হয় সেগুলো মাটিকে দূষিত করে। তারপর এই যে দেখো আমরা অনেক বেশি পরিমাণে প্লাস্টিক, পলিথিন, পলিব্যাগ, তারপর ইঞ্জেকশনের সিরিঞ্জ এগুলো তো আমরা ব্যবহার করি, এগুলো ব্যবহার করে আমরা ফেলে দিই। তো এই সব যে পদার্থগুলো এগুলো থেকে তো রাসায়নিক পদার্থ নিষ্কাশিত হয়, বেরিয়ে আসে, তো এগুলো মাটিতে মিশে মাটিকে দূষিত করে। তারপর দেখো আমরা জানি যে মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব বসবাস করে। তো এই যে অণুজীবগুলো এই মাটিতে যখন রাসায়নিক পদার্থ মিশছে এই অণুজীবগুলো মারা যায়, এবং যার জন্য মাটির গুণমান নষ্ট হয়ে যায়। তারপর এই কীটনাশক পদার্থগুলো যখন মাটিতে মিশে মাটি মানে অণুজীবগুলো মারা যাচ্ছে, এই পরিবেশের খাদ্য শৃঙ্খলটা নষ্ট হয়ে যায়, তাই তো। তারপর দেখো এই বর্জ্যের কারণে, এই বর্জ্যের ফলে যে বিষাক্ত পদার্থ, বিষাক্ত রাসায়নিক উপাদান সৃষ্টি হচ্ছে সেগুলো জল, বায়ু, আলো এগুলো মাটিতে চলাচলে বাধা দেয়, তো যার ফলে মাটির গুণমান নষ্ট হয়ে যায়। ঠিক আছে। তো দেখো পরিবেশের উপর বর্জ্যের প্রভাব যদি তোমাদের 3 নম্বর কোশ্চেন আসে বা আলোচনা করতে বলে, তাহলে তোমরা পরিবেশের উপর মানে বর্জ্যের স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলছে, তারপর জলের উপর এই বর্জ্য কি প্রভাব ফেলছে, বায়ুর উপর কি প্রভাব ফেলছে, মৃত্তিকা কিভাবে নষ্ট হচ্ছে, এই সবগুলোই তোমরা বলবে। ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল পরিবেশের উপর বর্জ্যের প্রভাব। এরপরে আমরা বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে। এরপর আমরা বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানবো যে বর্জ্য ব্যবস্থাপনা কি। এই যে দেখো পৃথিবীতে বর্জ্যের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, এবং এই বর্জ্য পদার্থ পরিবেশকে মারাত্মক হারে দূষিত করে চলছে, তাই তো। পরিবেশকে একদম দূষিত করে দিচ্ছে। তো সারা পৃথিবী জুড়ে গবেষণা চলছে যে কি করে এই বর্জ্যগুলোকে কমানো যায়। আর এই বর্জ্য পদার্থ কমলেই তবেই না পরিবেশের দূষণটা কমবে, তাই না। তো এই বর্জ্যের ব্যবস্থা কমানোর জন্য মানব সভ্যতা বিভিন্ন চিন্তা ভাবনা করে
একটা ধারণা তৈরি করেছেন। তো সেটাকে বলা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট। বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট। বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে পরিবেশের কথা মাথায় রেখে এই যে বর্জ্যগুলোকে নিয়ে যে ব্যবস্থাপনা সেটাকে বলা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনার দ্বারা বর্জ্যকে কি করা হবে, কমানো হবে, বর্জ্যের পুনর্নবীকরণ করা হবে, বর্জ্য সংরক্ষণ করা হবে। তো এইভাবে বর্জ্যের পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে। ঠিক আছে, তো কি কিভাবে বর্জ্যকে কমিয়ে আনা সম্ভব? একটা হচ্ছে বর্জ্যের পরিমাণগত হ্রাস। বর্জ্যের পরিমাণগত হ্রাস। ইংলিশ টার্মগুলো তোমরা পড়বে ভালো করে, ঠিক আছে? এখানে অনেকগুলো ইংলিশ টার্ম আছে। বর্জ্যের পরিমাণগত হ্রাস এটাকে বলা হয় রিডাকশন। কি বলা হয়? রিডাকশন। দেখো আমি বোর্ডে লিখছি। বর্জ্যের পরিমাণগত হ্রাস যেটাকে বলা হচ্ছে রিডাকশন। 2 নম্বর হচ্ছে পুনর্ব্যবহার বা রিইউজ। পুনর্ব্যবহার বা রিইউজ। 3 নম্বর হচ্ছে পুনর্নবীকরণ বা রিসাইক্লিং। পুনর্নবীকরণ বা রিসাইক্লিং। এগুলো আমি আরেকটু ডিটেলস বলছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে, নইলে বুঝতে পারবে না। তো এই পদ্ধতিগুলোর দ্বারা বর্জ্য কমিয়ে আনা সম্ভব। তো এই যে বর্জ্যের পরিমাণ কমিয়ে আনা হচ্ছে, এই পুরো ব্যবস্থাটাকে বলা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। ঠিক আছে, তো দেখো কি কিভাবে বর্জ্যকে কমিয়ে আনা সম্ভব। প্রথমে আমি লিখেছি, দেখো বর্জ্যের পরিমাণগত হ্রাস যেটাকে বলা হচ্ছে রিডাকশন। তারপর 2 নম্বরে লেখা আছে দেখো পুনর্ব্যবহার বা রিইউজ। 3 নম্বরে লেখা আছে পুনর্নবীকরণ বা রিসাইক্লিং। তো এই যে রিডাকশন, রিইউজ আর রিসাইক্লিং এটাকে 3R বলা হয়। কি বলা হয়? 3R। তো 3R সম্পর্কে তোমাদের টিকা আসতে পারে, 2 নম্বর কোশ্চেন আসতে পারে যে 3R বলতে কি বোঝো। তো তখন তোমরা বলবে যে 3R হচ্ছে রিডাকশন, রিইউজ বা রিসাইক্লিং, যেটি বর্জ্যের পরিমাণ কমিয়ে আনার পদ্ধতি। ঠিক আছে, দেখো প্রথমে আমি লিখেছি বর্জ্যের পরিমাণগত হ্রাস বা রিডাকশন। এটা কি? এটা হচ্ছে যে সকল বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহার করা যায় না এবং যেগুলো জীব বিশ্লেষ্য নয়, মানে যেগুলো নন বায়োডিগ্রেডেবল, তো তাদের ব্যবহার কম করতে হবে। তাহলে কোনগুলো নন বায়োডিগ্রেডেবল? পলিথিন, প্লাস্টিক, এগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, মানে এগুলো পচে গিয়ে মাটিতে মিশে যায় না। তো সেই জন্যই এদের ব্যবহার আমাদেরকে কম করতে হবে। পলিথিন, প্লাস্টিক এগুলো ব্যবহার না করে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই পাটজাত দ্রব্য বেশি ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় দেখবে ওই যে পলিথিনের ব্যাগগুলো ব্যবহার করি, তাই তো? তো ওই ব্যাগগুলো ব্যবহার না করে আমরা বাজার করতে গেলে আমরা চটের ব্যাগ ব্যবহার করব, তাহলে বর্জ্যের পরিমাণটা অনেকটা কমবে, তাই তো? তারপরে দেখো পরের পদ্ধতি রয়েছে, দেখো পুনর্ব্যবহার বা রিইউজ। পুনর্ব্যবহার মানে বলতে আমরা কি বুঝি? পুনর্ব্যবহার হচ্ছে যে কোনো বর্জ্যকে আমরা যখন পুনরায় ব্যবহার করব, মানে কোনো পরিবর্তন ছাড়াই যখন আমরা পুনরায় ব্যবহার করব, সেটাকে বলা হয় পুনর্ব্যবহার বা রিইউজ। এর একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে ভালো, যে কঠিন বর্জ্যগুলো থেকে যদি আমরা কাঁচকে পৃথক করে নিই আর ওই পৃথকীকৃত কাঁচকে আমরা অ্যাসফল্টের বিকল্প হিসেবে ব্যবহার করি, তাহলে সেটাকে বলা হচ্ছে পুনর্ব্যবহার। বোঝা গেছে? কঠিন বর্জ্যের মধ্যে একটা বর্জ্য হচ্ছে কাঁচ, তো সেই কাঁচগুলোকে আমরা আবার যদি পুনরায় ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে পুনর্ব্যবহার বা রিইউজ, তাই তো? তারপর এই পুনর্ব্যবহার বা রিইউজের আর একটা উদাহরণ আমি তোমাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যে এই যে তরকারির খোসা, তারপর গোবর, তারপরে উদ্ভিদের পচা ডালপালা, এগুলোকে কি করা হয়? অনেক সময় মাটিতে চাপা দেওয়া হয়। আর মাটিতে চাপা দিয়ে রাখলে কি হয়? এই যে জৈব পদার্থগুলো, এগুলো
সার তৈরি হয়, আর এই সারগুলো কৃষিক্ষেত্রে পুনরায় ব্যবহার করা হয়। তাহলে রিউজ হলো, বোঝা গেল। তো এই যে জৈবগুলো মানে এই যে জৈব বর্জ্যগুলো, এগুলোকে আমরা পুনরায় আবার ব্যবহার করলাম, তাই তো। তো এগুলো আমাদের বর্জ্য হিসেবে পরিবেশে ছড়িয়ে ছিটে পড়েও থাকলো না, আমরা ব্যবহার করার পরে এই ফলের খোসা, সবজির খোসা এগুলো পচিয়ে আবার একবার ব্যবহার করলাম, তাহলে কি হলো, রিইউজ হলো, পুনরায় ব্যবহার করা হলো, তাই তো। তারপরে দেখো আমি লিখেছি যে পুনর্নবীকরণ বা রিসাইক্লিং। তো পুনর্নবীকরণটা কি? পুনর্নবীকরণ হচ্ছে যেসব পদার্থ ব্যবহার করা যায় না, মানে ব্যবহার করা যাবে না, অনুপযুক্ত, যেমন ছেঁড়া কাগজ, ময়লা কাগজ, ময়লা জামা কাপড়, এগুলো। তো সেইগুলো যখন বন্দোবস্ত করা হয়, সেই বন্দোবস্তকরণকে বলা হয় পুনর্নবীকরণ। তো যেমন দেখো, ছেঁড়া কাগজ বা ময়লা কাগজ, ছেঁড়া কাপড়, এগুলোকে কি করা হয়, নতুন কাগজ তৈরি করা হয় ছেঁড়া কাগজ থেকে, তাই তো। তো এটাকে বলা হচ্ছে পুনর্নবীকরণ। যেমন ধরো, পুরনো যে লোহার কোনো বস্তু আছে, সেটা আমরা ব্যবহার করছি না, তো সেই লোহাটাকে আবার গলিয়ে পুনরায় কোনো একটা নতুন জিনিস তৈরি করে সেটাকে আমরা আবার ব্যবহার করছি, তো সেটাকে বলা হয় রিসাইক্লিং বা পুনর্নবীকরণ। এর আরেকটা ভালো উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে, ধরে নাও আমার ঘরে একটা লোহার একটা বটি আছে, ধরে নাও লোহা বা পাতের একটা বটি রয়েছে, তো সেটা আস্তে আস্তে বটিটা আর কোনো কাজ হয় না, নষ্ট হয়ে গেছে, মানে ধারও কমে গেছে, বটিটা নষ্ট হয়ে গেছে। তো সেটাকে আমি যখন আর কাজে লাগাতে পারছি না, সেটা তো বর্জ্য হিসেবে ফেলে দিলে হবে না, তাই না। ওটাকে ফেলে না দিয়ে, যদি আমরা অনেক সময় ফেলে দিই, তো সেটাকে ফেলে না দিয়ে সেটাকে আমরা যদি গলিয়ে আবার একটা নতুন কিছু তৈরি করি, বা নতুন বটি তৈরি করলাম, বা ওটা থেকে নতুন খুন্তি তৈরি করলাম, তাহলে সেটা আমি আবার ব্যবহার করতে পারছি, তো সেটাকে বলা হচ্ছে পুনর্নবীকরণ। বোঝা গেছে? তো এটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা মানে পদ্ধতি, এইভাবে আমরা বর্জ্যকে কমিয়ে আনতে পারি। এরপরে আমরা আলোচনা করব যে বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি, মানে বর্জ্য কিভাবে আমরা ব্যবস্থাপনা করব। এর মধ্যে দেখো রয়েছে, বর্জ্যের মধ্যে বিভিন্ন ধরনের বর্জ্য থাকতে পারে, গ্যাসীয় বর্জ্য, তরল বর্জ্য, কঠিন বর্জ্য। তো এই বর্জ্যগুলো কিভাবে ব্যবস্থাপনা করব, ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো আমি ধাপে ধাপে আলোচনা করব, ঠিক আছে। তো এখন আমরা বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো জানবো। বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে মানে বর্জ্যের মধ্যে এখানে দেখো কঠিন, তরল ও গ্যাসীয়, এই 3 ধরনের পদার্থ রয়েছে। তো এই পদার্থের ব্যবস্থাপনার যে পদ্ধতিগুলো, সেগুলো আমরা জানবো। তো এটার ইংলিশ টার্মটা আমি লিখছি, দেখো, প্রসেস অফ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস waste management। ঠিক আছে, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি, কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি। প্রথমেই দেখো রয়েছে বর্জ্য পৃথকীকরণ। প্রথমে আমরা কি করব, বর্জ্য পৃথক করব, বর্জ্য পৃথকীকরণ। তো বর্জ্যের পৃথকীকরণটা কি? দেখো, প্রধানত শহরাঞ্চলে বর্জ্যগুলোকে কি করা হয়, বিভিন্ন ধরনের বর্জ্যকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়, তাই তো। দেখো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে বিপজ্জনক যে বর্জ্যগুলো, সেগুলো একটা জায়গায় ফেলা হয়। তো বিপজ্জনক বর্জ্য যে জায়গায় ফেলা হয়, সেই জায়গাকে বলা হয় সিকিউর ল্যান্ডফিল। কি বলা হয়? সিকিউর ল্যান্ডফিল। এটা মনে রাখবে তোমরা, এখানে পাশে আমি লিখছি, এখানে লিখছি, দেখো, সিকিউর ল্যান্ডফিল। সিকিউর ল্যান্ডফিল কি তাহলে? যে বিপজ্জনক যে বর্জ্যগুলো, সেগুলোকে যখন নির্দিষ্ট একটা স্থানে ফেলা হয়,
বা যে নির্দিষ্ট জায়গায় ফেলা হয় সেই জায়গাটিকে বলা হয় সিকিউর ল্যান্ডফিল। ঠিক আছে, তো তাহলে দেখো আমি প্রথমেই আলোচনা করছিলাম, এটা নিয়ে একটু বলি। বর্জ্য পৃথকীকরণ। বর্জ্য পৃথকীকরণ হচ্ছে যে শহরাঞ্চলের বিভিন্ন বর্জ্য পদার্থগুলোকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়, তারপরে সেই স্থান থেকে বর্জ্যগুলোকে আলাদা করা হয়। কিভাবে আলাদা করা হয়? বর্জ্যের মধ্যে তো বিভিন্ন ধরনের বর্জ্য থাকে, একটা হচ্ছে পচনশীল বর্জ্য আর একটা হচ্ছে অপচনশীল, যেগুলো পচে মাটিতে মেশে না, যেমন কাঁচ, লোহা, এগুলো পচে না, মাটিতে মেশে না, এরকম বর্জ্য থাকে। আর এক ধরনের থাকে যেমন সবজির খোসা, ফলের খোসা, যেগুলো পচে যায়, যেগুলোকে বলা হয় বায়োডিগ্রেডেবল। আর একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। তো বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল এগুলোকে আলাদা করা হয়, তো এটাকে বলা হচ্ছে পৃথকীকরণ। বায়োডিগ্রেডেবল হচ্ছে যেগুলো জৈব ভঙ্গুর, যেটা 50 থেকে 55% থাকে। আর নন বায়োডিগ্রেডেবল হচ্ছে জৈব অভঙ্গুর, যেমন কাঁচ, ধাতু, কাগজ, এগুলো যেগুলো পচনশীল নয়। তো এই পদার্থ, দুই ধরনের পদার্থকে আলাদা করা হয়, এটাকেই বলা হচ্ছে জৈব পৃথকীকরণ, বর্জ্য পৃথকীকরণ। কি বলা হচ্ছে? বর্জ্য পৃথকীকরণ। এরপরে 2 নম্বর রয়েছে, দেখো, ভরাটকরণ। ভরাটকরণটা কি? ভরাটকরণটা হচ্ছে বর্জ্য পদার্থগুলিকে পৃথক করে সেগুলোকে স্তরে স্তরে ভরাট করা হয়। একটা বিশাল বড় গর্ত খুঁড়ে সেখানে প্রথম স্তরে জৈব পদার্থ দেওয়া হয়, তারপর দ্বিতীয় স্তরে মাটি দিয়ে ভরাট করা হয়। তো প্রথম স্তরে দেখো যেখানে জৈব পদার্থ থাকে সেটা সর্বাধিক 2 মিটারও হয়ে থাকে, এক একটি জৈব স্তরে 2 মিটার করে জৈব পদার্থ থাকে। তারপরে মাটির একটা স্তর থাকে 20 থেকে 30 সেন্টিমিটারের মতো। এইভাবে একের পর এক স্তরগুলো তৈরি করা হয়। তারপর সবার ওপরের যে স্তরটি, সেখানে মাটির স্তরটি 1 থেকে 1.5 মিটার পর্যন্ত পুরু করা হয়। তো এইভাবে 4 থেকে 6 মাস রেখে দেওয়া হয়। তারপরে ওই পদার্থগুলোর পচন ক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় এবং সেগুলো পচে গিয়ে বর্জ্য পদার্থগুলো অক্ষতিকর বস্তুতে পরিণত হয় এবং সেগুলো আবার সার হিসাবে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ভরাটকরণ, মানে যেটাকে মাটি খুঁড়ে ওই স্তরে স্তরে ভরাট করা হয়। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে নেক্সট পদ্ধতি হচ্ছে কম্পোস্টিং। কম্পোস্টিংটা কি? কম্পোস্টিং হচ্ছে জৈব পদার্থগুলো, জৈব যে বর্জ্য পদার্থগুলো, সেগুলো ব্যাকটেরিয়া দ্বারা পচন ঘটানো হয়। তো ব্যাকটেরিয়া দ্বারা পচন ঘটিয়ে সেগুলোকে হিউমাসে পরিণত করা হয়, সেটাকে বলা হচ্ছে কম্পোস্টিং। মানে ব্যাকটেরিয়া দ্বারা জৈব বর্জ্য পদার্থগুলোকে পচিয়ে সেগুলো কম্পোস্ট বা জৈব সারে পরিবর্তন করা হয়। তো এই পদ্ধতিটাকে বলা হয় কম্পোস্টিং। আর যে সারটা তৈরি হয় সেটাকে বলা হয় কম্পোস্ট সার। এই কম্পোস্টিং পদ্ধতিটি আবার 2 ভাগে করা হয়, একটা হচ্ছে উত্তপ্ত সন্ধান প্রক্রিয়া কম্পোস্টিং করা হয়, আর একটা হচ্ছে যান্ত্রিক কম্পোস্টিং, যেটা যন্ত্র দ্বারা করা হয়। তো উত্তপ্ত সন্ধান প্রক্রিয়াটা বেঙ্গালুরুতে হয়ে থাকে। তো এক্ষেত্রে কি হয়, একটা বড় খাত কাটা হয়, একটা 15 থেকে 30 ফুট লম্বা এবং 5 থেকে 4 ফুট চওড়া, 5 থেকে 8 ফুট চওড়া একটা খাত তৈরি করা হয় এবং এই খাতে সমস্ত যে জৈব বর্জ্য পদার্থগুলো সেগুলোকে কয়েকটি স্তর গঠন করে বিছিয়ে দেওয়া হয়। তারপরে মাটির একটা আস্তরণ তৈরি করা হয় এবং অবায়বীয় পদ্ধতিতে ব্যাকটেরিয়া দ্বারা এই মানে পদার্থগুলোকে সন্ধান প্রক্রিয়ায় কম্পোস্ট করা হয়। তো এটাই হচ্ছে উত্তপ্ত সন্ধান প্রক্রিয়া, বোঝা গেছে। তারপর যান্ত্রিক কম্পোস্টিংটা হচ্ছে প্রথমে সমস্ত বর্জ্য পদার্থগুলিকে মানে কাঁচ, ধাতু, এগুলিকে আলাদা করে দেওয়া হয়, তারপর জৈব বর্জ্য পদার্থগুলিকে যন্ত্রের সাহায্যে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। তো তারপরে ব্যাকটেরিয়া দ্বারা কম্পোস্ট করা হয়। তো এটাকে বলা হচ্ছে যান্ত্রিক কম্পোস্টিং। ঠিক আছে, তো এইভাবে কম্পোস্ট সার তৈরি করা হয়, যেটাকে জমিতে আবার মানুষ ব্যবহার করে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো নিষ্কাশন বা নিকাশি। নিষ্কাশনটা কি? 4 নম্বর হচ্ছে নিষ্কাশন বা নিকাশি। নিষ্কাশন হচ্ছে যে তরল বর্জ্য পদার্থ থেকে যখন
মানে তরল থেকে যখন বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশন করা হয় সেটাই বলা হচ্ছে নিষ্কাশন। মানে শহরাঞ্চলের যখন বড় বড় ড্রেনগুলো কোনো নদী বা হ্রদে মিশছে তখন সেই ড্রেনগুলো থেকে নিকাশি ব্যবস্থার দ্বারা যে মানে কঠিন পদার্থগুলো জলের মধ্যে ভাসতে থাকে সেগুলোকে ছেঁকে আলাদা করে দেওয়া হয়, তাই তো? এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে নিষ্কাশন। মানে জলটাকে পরিশোধিত করে সেটাকে আবার নদীতে বা হ্রদের জলে ফেলা হয়। এই ব্যবস্থাটা হচ্ছে নিকাশি বা নিষ্কাশন, বা এটা বিভিন্ন ধাপে ধাপে হয়ে থাকে। প্রথমে হচ্ছে দেখো প্রাথমিক ধাপে ভাসমান যে জৈব কঠিন পদার্থগুলো সেগুলো জল থেকে ছেঁকে ফেলে দেওয়া হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক শোধন রূপ, যেখানে ক্ষুদ্র যে জৈব পদার্থগুলো সেগুলোকে পরিশোধনের দ্বারা মানে জলটাকে পরিশোধনের দ্বারা সেটাকে আলাদা করা হয়। মানে পরিস্রাবণ পদ্ধতিতে, চুয়ানো পরিস্রাবণ পদ্ধতিতে জল থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পদার্থগুলোকে সেগুলোকে আলাদা করে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে মাধ্যমিক পদ্ধতিতে। আবার মানে দুটো ধাপ রয়েছে। তো এইভাবে জলটাকে চুয়ানো পদ্ধতিতে আলাদা করে দেওয়া হয়, মানে জল থেকে ওই ছোট ছোট যে জৈব পদার্থগুলো সেগুলোকে আলাদা করে দেওয়া হয়। তারপরে 3 নম্বর পর্যায় হচ্ছে চূড়ান্ত বা অন্তিম শোধন পর্যায়, যেখানে যে শোধিত যে জলটা সেটাকে অক্সিজেন দ্বারা জারিত করা হয়, এবং জারিত করার ফলে নাইট্রোজেন, ফসফরাস, সায়ানাইড যে যৌগগুলো থাকে সেগুলোকে জল থেকে দূর করে দেওয়া হয়। তো এইটা হচ্ছে নিষ্কাশন পদ্ধতি, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখো স্ক্রাবার। স্ক্রাবার এটি যখন কলকারখানায় বিশাল বড় বড় চিমনি থাকে সেখানে ব্যবহার করা হয়। বায়ু দূষণ নিয়ন্ত্রণে এই স্ক্রাবার ব্যবহার করা হয়। তো শিল্প কলকারখানা থেকে যখন গ্যাসীয় পদার্থগুলো, দূষিত বর্জ্য পদার্থগুলো নির্গত হয় তখন ওই স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করা হয়। তো এই যন্ত্রের দ্বারা ওই বায়ুটাকে সংশোধন করে তারপরে ওই বায়ুটাকে মানে ওই গ্যাসীয় পদার্থটাকে সংশোধন করে বায়ুতে ছেড়ে দেওয়া হয়, তাহলে বায়ুতে মানে দূষিত গ্যাসের পরিমাণ কম হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে স্ক্রাবার। তো এই স্ক্রাবার যন্ত্রে শুকনো বিকারক এবং অর্ধতরল পদার্থ এগুলো ব্যবহার করা হয়, যার দ্বারা এই বায়ুটাকে বা দূষিত পদার্থটাকে সংশোধন করা হয়, ঠিক আছে? তো বর্জ্য ব্যবস্থাপনার আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলো একটু ভালো করে পড়ো। আজকে কি আলোচনা করলাম আমরা? বর্জ্যের প্রভাব, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আমরা আলোচনা করলাম। স্বাস্থ্য, জল, মাটি, বায়ু এইসবের উপর বর্জ্য কি প্রভাব ফেলছে এগুলো আলোচনা করলাম। আর বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো আমি বললাম, তাই তো? তো এগুলো ভালো করে পড়ো। আর 3R কি? ওই যে রিডাকশন, রিইউজ, আর একটা হচ্ছে রিসাইক্লিং। তো এই 3R ভালো করে পড়বে। আর এই যে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো আমি বললাম, বর্জ্য পৃথকীকরণ, ভরাটকরণ, কম্পোস্টিং, নিষ্কাশন, স্ক্রাবার, এগুলো টেক্সট বই দেখে ভালো করে পড়বে, ঠিক আছে? এগুলো থেকে 2 নম্বর ছোট ছোট কোশ্চেন আসতে পারে, তারপর টিকাও আসতে পারে, বিভিন্ন যে জিনিসগুলো, কম্পোস্টিং কি, তারপর নিষ্কাশন পদ্ধতিটা ডিটেলস লেখো, স্ক্রাবার পদ্ধতি লেখো, এগুলো ডিটেলস আসতে পারে। তো এটা ভালো করে তোমরা পড়বে, খুঁটিয়ে পড়বে বই দেখে। তারপর সিকিউর ল্যান্ডফিল কাকে বলে এটা পড়বে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, তারপর বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা, আরও যেগুলো আছে সেগুলো আলোচনা করব। আর বেশ কিছু শর্ট কোশ্চেন আমি আলোচনা করব। আজকে যেগুলো আমি বললাম সেগুলোই তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।